দেখ ভাই, এই ওয়াটার কিংবা অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে যেমন ফুয়েল মেটেরিয়াল সায়েন্স, এই সাবজেক্ট গুলো যে আছে না, এগুলো হচ্ছে ইনঅর্গানিকের আন্ডারে পড়ে। ইনঅর্গানিক মানে ভাই বেশি টোটালি আমাদের এটা মুখস্থের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে টপিক গুলো বলবো ভালো করে পড়ে নিবি, তাতেই তোদের ভালো নাম্বার আসবে। কি বললাম, বোঝা গেছে? তো ভাই যে আমরা ওয়াটার যে দেখি ভাই, মানে এগুলো নর্মালি অত হাইফাই কোনো চ্যাপ্টার না, ইজি আছে, এগুলো তোরা ইজিলি কভার করে নিতে পারবি। তো ওয়াটার যেটা মানে অ্যাটমিক স্ট্রাকচারের পর নতুন চ্যাপ্টার, তাহলে আমরা যে ওয়াটার দেখি 100%, তার মধ্যে 97% কি থাকে ভাই? আমার ওশেনে থাকে, তাই তো? 93 স্যার অ্যাটমিক 94% স্ট্রাকচার আবার রিভাইজ করাবেন তো স্যার? একদিন করিয়ে দেবো, ওয়ান শট ক্লাস, ঠিক ঠিক। আছে? হুম। রিসার্চ ইন ওশেন, তোদের জন্য সব হবে ভাই। অ্যাটমিক স্ট্রাকচার মোটামুটি 4-5 বার রিভিশন করেছি, দেখ, তোর কথা রাখতে আর একবার করে দেবো, তুইও খুশি হয়ে যাবি তাহলে। ঠিক আছে স্যার। তাহলে 97% আমার রিসাইডস ইন ওশান। আর আমার বাকি 3% কোথায় থাকে ভাই? যেটা ফ্রেশ থাকে, তাই তো? only 3% of water on the surface is fresh. বললাম, বোঝা গেছে? একদম ইজি চ্যাপ্টার ভাই, ইজিলি কভার হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমার ভাই 100% জলের মধ্যে 97% রিসাইডস ইন ওশান, আর 3% অন দ্য সারফেস ইজ ফ্রেশ, মানে বাকি 3% ফ্রেশ থাকে। ঠিক আছে, কি বললাম? আবার এই ফ্রেশ ওয়াটারের মধ্যেও পার্সেন্টেজ থাকে যে কিছু পার্সেন্ট জল আমরা ইউজ করতে পারি না, তার মধ্যে শুধু 1%, এই 3%-এর মধ্যে ভাই শুধু 1% জল ইউজেবল, 1% ওয়াটার ইজ ইউজেবল। কি বললাম, বুঝতে পারলি? যেগুলো আমরা ইউজ করতে হ্যাঁ পারি, স্যার। বাকি জলগুলো আমরা ইউজ করতে পারবো না, বিকজ ওই জলগুলো স্যার গ্লেসিয়ার। 1% সাধু জল। হ্যাঁ, 1% সাধু জল না, ব্যাপারটা কি তুই ঠিকই বলছিস। দেখ, 97% জল মাঝে ওশেনে থাকে, এগুলো মানে খরজলের আন্ডারে চলে যাচ্ছে, তাই তো? আর 3% জল আমরা হুম ইউজ হুম করতে পারবো, কিন্তু ওগুলো সাধু হুম। জলই, পুরো 3% জলটাই সাধু জল। কিন্তু 3% আচ্ছা। জলের মধ্যে না বাকি 2% কি হয়, ওই আলটিমেটলি ওই গ্লেসিয়ার মানে বরফ টরফ হয়ে জমা হয়ে থাকে, গ্লেসিয়ার হয়ে জমা থাকে, তারপরে আরো সব এদিক ওদিকে, মানে যে জলগুলো যেগুলো আমরা ইউজ করতে পারবো না, শুধুমাত্র 1% জল যেগুলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেগুলো আমাকে আমরা পিওরলি ইউজ করতে পারবো। বোঝাতে পেরেছি ভাই সবাইকে? দাদা, বলো। দাদা হ্যাঁ হ্যাঁ, বল ভাই, শুনতে পাচ্ছি ভাই। বলছি বলছি নোনা জলটাও কি সাধু জল? না, নোনা জলটা হচ্ছে ইয়ে জল, খরচ জল, মানে নুন আছে আর কি, তাহলে ঠিক আছে? ওটা তো 2%-এর মধ্যেই পড়ছে। একদম না, ওটা ব্যাপারটা কি বলতো ভাই, ওই যে 3% জলের মধ্যে আসছে না, দেখ, যেগুলো ওশেনে থাকে সেইগুলো 97, মানে ওইগুলো নোনা জলের মধ্যেই চলে যাচ্ছে 97%। ওশেন যে আচ্ছা, সমুদ্র আছে বুঝতে ভাই, পেরেছি। সমুদ্রের জল তো মেনলি নোনা হয়। সমুদ্রের জল লবণ থাকে তো রে ভাই, নাকি থাকে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তবে তারপর ভাই যেটা বলছিল, তারপর আসবে আমাদের দুটো টপিক, যেটা হচ্ছে একটা সফট ওয়াটার, সফট অ্যান্ড হার্ড ওয়াটার। তোদের ওয়াটার শুরু করেছিলাম তো ভাই, উদ্দীপন। হ্যাঁ, নালিকুল্লো ওয়াটার পুরোটাই তো মোটামুটি করে দিয়েছিল। হ্যাঁ, পুরোটা হয়নি, যাই হোক, অনেকটাই পড়া হয়ে গেছে। এই পুরোটা হয়েছে নাকি? হ্যাঁ, পুরোটা দেখলে তোর এক না, মাথাটা খারাপ হয়ে যাবে। মোটামুটি। একটা না, ক্লাসে মোটামুটি অনেকটাই হয়েছে। ঠিক আছে। প্রথম হচ্ছে সফট ওয়াটার। সফট ওয়াটার কি ভাই? যে ওয়াটার আমরা মানে আহ, কি বলবো, মানে নর্মালি জামা কাপড় কাচার জন্য বা এমনি খাওয়ার জন্য ইউজ করি, বা সফট ওয়াটার ওটা কি বলা হয়, তাই তো? ইজিলি ফর্ম লেদার উইথ সোপ, মানে কি সাবান দিয়ে ঘষলে যে জল ফেনা হবে সেটাকে আমরা সফট ওয়াটার বলি, তাই তো রে ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার। সফট ওয়াটার মানে হচ্ছে যে জল আমরা সাবান দিয়ে ঘষার ফলে ফেনা তৈরি হয়, সেটাকেই সফট ওয়াটার বলে। কেন আমরা সাবান দিয়ে ঘষার ফলেই যে মানে চেঞ্জ হচ্ছে এরকম প্রপার্টি কেন বলছি, কারণ ওইটাই হচ্ছে একটা বড় এক্সাম্পল যেটা ইজিলি লোক বুঝতে পারবে, ঠিক আছে?
তোকে ধর আমি ট্রাই করে দেখতে বলছি উদ্দীপন ভাই, বা অন্য যে ভাইয়েরা আছে, ধর তোকে আমি ট্রাই করে দেখতে বলছি জলটা কি জল ভাই, একবার ট্রাই করে দেখ। তুই তখন ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবি না তো? ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা না করে না দেখার সময় নেই তখন। তখন তুই কি করবি? তখন তুই একটা সাবান ঘষে দেখবি যে জলটা ফেনা হচ্ছে কি। যদি বেশি ফেনা হয় বা ফেনা সঙ্গে সঙ্গে হয়ে যায়, তাহলে ওটা সফট ওয়াটার। আর যদি ইজিলি ফেনা না হয়, তাহলে ওটা কি হবে? হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার। এটাই হচ্ছে ম্যাটার। বোঝাতে পারছি ভাই? ইজি চ্যাপ্টার, চাপ নেই, তাড়াতাড়ি কভার আপ। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাটমিক স্ট্রাকচারের মতো অত হেভি চ্যাপ্টার না এটা। এই চ্যাপ্টারগুলো, এবার বাকি যা চ্যাপ্টার আছে সব ইজি। খালি একটা ইলেকট্রোকেমিস্ট্রি বলে চ্যাপ্টার আছে, যেটা একটু তোদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে কেমিস্ট্রি উদ্ধার হয়ে যাবি তো। তারপর 2 নম্বরটা কি হলো ভাই? হার্ড ওয়াটার। ওয়েদার খুব খারাপ রে ভাই, ঠান্ডা লাগাবি না কেউ, তাহলে কিন্তু সর্বনাশ শেষ। তারপর হচ্ছে হার্ড ওয়াটার। তবে হার্ড ওয়াটারের ডেফিনিশন একই হবে, শুধু কি হবে ভাই? দ্যাট ডাজ নট ইজিলি ফর্ম লেদার উইথ সোপ, তাই তো? শুধু ডাজ নট হয়ে যাবে। ওয়াটার ঠান্ডা লাগিয়ে যা অবস্থা হচ্ছে আমরাও ভালো বুঝতে পারছি। বিশাল, মানে ঠান্ডা লেগে গেলে খুব কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে ভাই। বিশেষ করে যাদের সাইনাস আছে, হুম, যা যন্ত্রণা, মাথার চুল ছেঁড়ার মতো যন্ত্রণা। কি করবি আর? লাইফে কষ্ট। তাহলে হার্ড ওয়াটার সফটওয়্যার গেল, তাই তো? তাহলে এরপর আসছে কজেস অফ হার্ডনেসের কারণ কি, তারপরের টপিক। বিবেক, লাইন আছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। কজেস অফ হার্ডনেস। দেখ ভাই, ক্যালসিয়াম, এই যে কম্পাউন্ড গুলো আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড এফি, এটার মানে জানিস তো? এগুলোর নাম জানিস তো? এটা মানে ক্যালসিয়াম বলা হয়, এটাকে এমজি মানে ম্যাগনেসিয়াম, আর এফি মানে হচ্ছে ফেরাস, লোহা বা আয়রন, ঠিক আছে? এদের বাই কার্বনেট নুন থাকলে এরা হার্ড হার্ড হ্যাঁ, ওয়াটার হয়ে যায়। না মানে এদের এদের 3 রকম সল্ট থাকতে পারে। এদের কি কি সল্ট থাকতে পারে ভাই? বাইকার্বনেট হতে পারে, তাই তো? বাইকার্বনেট হতে পারে। আর কি হতে পারে? ক্লোরাইড হতে পারে। আর একটা কি হতে পারে ভাই? সালফেট। এই শোন না, এই 3 রকম সল্ট হতে পারে। যেমন ক্যালসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম বাইকার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। যদি এগুলোকে লিখিস, তাহলে এই সল্ট গুলো যদি এইভাবে তুই ক্লাসিফাই করিস, তাহলে কি হতে পারে ভাই? CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, CaSO4 ক্যালসিয়াম সালফেট, তাই তো? তারপরে আমার MgCl2 হতে পারে, MgSO4 হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট। কি বললাম বুঝতে পারছিস ভাই? FeCl2 হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তারপরে FeSO4 হতে পারে, ফেরাস সালফেট। তারপর আমার বাইকার্বনেটও থাকতে পারে, ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 ঠিক আছে? অথবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, MgHCO3, ঠিক আছে ভাই? তার মানে কি আলটিমেটলি, কেন এরকম ভাবে আমি লিখছি? এইগুলো হচ্ছে সংকেত তৈরি হয়। কিভাবে সংকেতটা তৈরি হয়? সংকেত, কোনো কম্পাউন্ডের সংকেত তৈরি হতে গেলে তার যোজ্যতা দিয়ে সংকেতটা আমরা হিসাব করি।
যদি আমি তোকে এক্সাম্পল দিয়ে বোঝাই যে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কেন হয়েছে, why we are writing CaCl2, because when you want to form a particular, ওকে তাহলে Ca আর Cl লিখবি, ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা 1, তারপর আমরা এটা কর্নার মাল্টিপ্লিকেশন করবো, তাহলে CaCl2। বোঝাতে পেরেছি কিভাবে হয়? বোঝাতে পেরেছি ভাই কিভাবে সংকেত তৈরি হয়? হ্যাঁ তারপর ধর HCl হচ্ছে, হাইড্রোজেনের আর ক্লোরিন লিখবি, হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনেরও যোজ্যতা 1, কর্নার মাল্টিপ্লিকেশন করবি, সংকেত তৈরি হয়ে যাবে HCl। মুখস্থ করার কিছু নেই। বাইকার্বনেটেরও সেম ভাই, ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর HCO3 যোজ্যতা 1, আলটিমেটলি হয়ে যাবে কি, হয়ে যাবে রে ক্যালসিয়াম বাইকার্বনেট। HCO3 মাইনাস মানে হচ্ছে বাইকার্বনেট মূলক, কি ভাই, HCO3 মাইনাস। ঠিক আছে, যদি আমরা ক্যালসিয়াম বাইকার্বনেটকে ভাঙি কি পাবো, HCO3, এইটাকে যদি আমরা ভাঙি Ca প্লাস 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 HCO3 কি হবে, মাইনাস, যেহেতু 2 আছে এর আগে একটা 2 হয়ে যাবে, তাই তো? কারণ ভাই কি জানবি, এটাকে বলা হয় বাইকার্বনেট মূলক, কি বলে, বাইকার্বনেট। মৌল। হুম, ঠিক আছে, এটাকে বলে বাইকার্বনেট। CO3 হলে তো কার্বনেট, আর HCO3 মাইনাস মানে হচ্ছে বাইকার্বনেট, এটা যেন মাথার মধ্যে ফিক্স থাকে। বোঝাতে পেরেছি তাহলে ভাই, এই হচ্ছে ব্যাপার। এইবার এই এই যদি সল্ট গুলো আমার দ্রবীভূত থাকে, তাহলে সেটা আমি চিহ্নিত করবো, যে তবে আমি জানবো যে ওয়াটারের হার্ডনেস প্রেজেন্ট আছে। তাহলে ভাই এবার হার্ডনেস কত প্রকারের হয়, টাইপস অফ হার্ডনেস, এবার তোকে জানতে হবে। তুই যে ভাই বলছিলি যে একজন বললো যে বাইকার্বনেট থাকলে কি হার্ড ওয়াটার না সফট ওয়াটার, যা একটা হয়, এবার তোকে জানতে হবে টাইপস অফ টাইপস অফ হার্ডনেস টাইপস অফ হার্ডনেস। টাইপস অফ হার্ডনেস আমি যদি প্রথম যাই, তাহলে প্রথমে কি টেম্পোরারি হার্ডনেস, তাই তো? 1 নম্বর যেটা আছে ওটাকে বলা হয় টেম্পোরারি। টেম্পোরারি ওর এটার নাম কি আছে ভাই, এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বাইকার্বনেট হার্ডনেস। কি বলে, কার্বনেট অথবা বাইকার্বনেট হার্ডনেস। বাইকার্বনেট। হ্যাঁ, তার মানে যখন বাইকার্বনেট বা কার্বনেট মূলকের সাথে হার্ডনেস তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। এবার কনফিউজ যেন না হয় ভাই, হ্যাঁ, টেম্পোরারি হার্ডনেস কে কার্বনেট হার্ডনেস বলে। একটু ভাই মানে সর্দি ফর্দি ধরে গেছে আমার, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু কোঅপারেশন লাগবে আর কি তোদের, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো কথা, তাহলে পার্মানেন্ট অর নন কার্বনেট হার্ডনেস। ঠিক আছে ভাই, টেম্পোরারি হার্ডনেস এবার কি বলবো আমি, ইট কজেস বাই, তাহলে আমার যে ডিসলভ বাইকার্বনেট বা কার্বনেট যাই বলিস না কেন, তার যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম Fe দ্রবীভূত থাকে, সেগুলোকে আমরা কি বলবো, টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি মানে জানিস তো, টেম্পোরারিলি হার্ড ওয়াটার মানে কি, যে হার্ডনেসটা তুই সহজেই সরিয়ে ফেলতে পারবি, তাই তো? হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল তুই বয়লিং করলে দেখ কিছু জল দেখবি অনেক সময় আর্সেনিক থাকে, বা কিছু এমন কম্পাউন্ড থাকে যেগুলো জন্য জলটা তুই যদি খাস কোনো কারণে পেটের সমস্যা হতে পারে, সেজন্য কি করে লোক জলটাকে বয়লিং করে খাওয়ায়। লোক মানে যারা দেখবি বাচ্চা শিশু, যারা মানে অল্প বয়স, তাদেরকে মায়েরা দেখবি কি করে জল ফুটিয়ে খাওয়ায়, খাওয়ায় তো, কারণ ওদের ডাইজেস্টিভ সিস্টেম অতটা হাইফাই হয় না, ঠিক আছে? ওরা এইসব জিনিস খেয়ে ফেলে হজম করতে পারবে না, হার্ড ওয়াটার খেয়ে ফেললে পেটের একটা ক্র্যাম্প তৈরি হবে, ঠিক আছে? যাতে ওদের শরীরে খুবই কষ্ট হয়, সেই জন্য আর কি ওদেরকে জল ফুটিয়ে খাওয়ায়, যাতে যদিও হার্ডনেস থেকে থাকে জলের, সেই হার্ডনেসটা বয়লিং এর মাধ্যমে চলে যাবে।
আর একটা টেম্পোরারি তা- বলো, বুঝতে পেরেছি। তাহলে স্যার হার্ড হার্ড অর্ডারকে সফট অর্ডার কনভার্ট করা যায়? হার্ড অর্ডার হার্ড অর্ডারকে সফট অর্ডারে কনভার্ট করা যায় বয়েল করে? হ্যাঁ, মানে ওটা শুধু টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রেই, ঠিক আছে। হুম, ঠিক আছে। যেগুলো আর কি টেম্পোরারি হার্ডনেস, মানে যেগুলো আর কি কার্বনেট মূলকের সাথে যে লবণগুলো তৈরি করে, যেমন এখানে এক্সাম্পল দিলাম, যদি কোনো কারণে ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত থাকে, তাহলে তুই সেটাকে ফুটিয়ে কাজ করে দিতে পারবি, মোটামুটি ওটা হার্ডনেসটাকে সরিয়ে দিতে পারবি। আর একটা টেম্পোরারি হার্ডনেস সরানোর পদ্ধতি হচ্ছে ক্লার্কস প্রসেস। হোয়াট ইজ ক্লার্কস প্রসেস? দেখবি যখন নদীতে বা নদীতে না, বেসিক্যালি পুকুরে, এবার পুকুরে ধর মাছ চাষ করেছিস তুই, ঠিক আছে ভাই, পুকুরে তুই মাছ চাষ করেছিস, কোনো কারণে পুকুরের জলের হার্ডনেস বেড়ে গেছে, এবার তুই কি করবি হ্যাঁ বল? স্যার, বলেছিলেন চুন দিয়ে করা যায়। ওটাকে ক্লার্কস হ্যাঁ প্রসেস বলে, ঠিক আছে। তো হ্যাঁ ওটা তো নয় হ্যাঁ। যে তুই পুরো পুকুরের জলকে বাটি করে এনে গরম করবি, ওটা তো নয়। না, হয় না, চুন দিয়ে গরম করতে হয়। ওটাকে ক্লার্কস প্রসেস। বুঝতে পারছিস তো মোটামুটি? যাদের রিভিশন হচ্ছে হ্যাঁ তাদের স্যার। ভালো খুবই, আর যারা নতুন ফার্স্ট টাইম পড়ছো তাদের আশা করছি ক্লিয়ার হচ্ছে। বিবেক, বোঝা যাচ্ছে তো ভাই স্যার বিষয়টা? বলছি যে সমুদ্রের জল কি হার্ড ওয়াটার? তোমার কি মনে হয়? মনে তো হয় হার্ড ওয়াটার। তাহলে তাই হবে। তাহলে বৃষ্টির জল কি? সফট ওয়াটার, অবশ্যই সফট ওয়াটার। খেয়ে দেখবে একবার। কখনো খেয়ে দেখেছো বৃষ্টির জল? বৃষ্টিতে তো মেয়েরা ভিজে 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 জল খায়, তাহলে কি স্যার না, খেয়ে- ছেলেরাও তো খায়, শুধু মেয়েরা কেন খায়? ছেলেরাও তো বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। তো কি হয়েছে, কয় বাবা আমার তো সর্দি হয় বৃষ্টিতে ভিজে। ওটা সেই জুবিনের গানটা, হাবুডুবু হাবুডুবু খাই। এই দেখো শ্রেয়া, মেন ম্যাটার হচ্ছে তোমরা যে যদি কখনো বৃষ্টিতে ভিজে থাকো, বৃষ্টির জল যদি মুখে গিয়ে থাকে, বৃষ্টির জল কখনো মুখে যাওয়ার পর মনে হয় যে নোনতা বা মুখে পেটে গেলে তোমার শরীরের প্রবলেম হয়, এরকম কিছু হয়? না স্যার, তাহলে কি ওটার হবে? সফট ওয়াটার। সফট ওয়াটার হবে, যদি ওটা অ্যাসিড রেন না হয়, ঠিক আছে। স্যার আমার একটা কথা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি বৃষ্টির জল সেই ইনভার্টারের ব্যাটারিতেও তো আগে দেওয়া হতো। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, তাহলে বৃষ্টির জল স্যার দেওয়া ওটা হয়। ওটা কি কাজ? ওটা ভাই হ্যাঁ 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 ওই ব্যাটারি গুলোতে জল লাগে, ঠিক আছে। ডিস্টিলড ওয়াটার যাকে বলে। হ্যাঁ। বৃষ্টির জলটা এতটাই ফ্রেশ যে ওটাকে ডিস্টিলড ওয়াটার হিসেবে মানে মানুষ আর কি ধরে, মানে এতটাই মানে ফ্রেশ ওটা ওয়াটার। পিউরিফায়ারও করতে পারবে না। একদম একদম ভীষণ ভীষণ ফ্রেশ ওয়াটার। কেউ যদি বৃষ্টির জল খায় ভীষণই ফ্রেশ, আর যদি সেটা অ্যাসিড রেন না হয়। পিউরিফায়ার ফেল হয়ে যাবে। একদম একদম। পিয়াসা কি বলছিস বল? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল বল। Yes. স্যার সমুদ্রের নোনা জল তো হার্ড ওয়াটার। হ্যাঁ ওটাই তো এতক্ষণ উত্তর দিলাম, স্যার তোমার তাহলে না আমি বলে। একটা কোশ্চেন করবো? হ্যাঁ অবশ্যই স্যার করো। তাহলে নর্মাল জলে যদি নুন মেশানো হয় তাহলে সেটা কি হার্ড ওয়াটার হবে? নর্মাল, হ্যাঁ তুমি যদি ওটাকে নুন মিশিয়ে রেখে দাও তাহলে হার্ড ওয়াটারই হয়ে যাবে। ঠিকই বলছো। তো ওইটা আমাদের পেটে খেলে তো কোনো অসুবিধা হয়নি স্যার? বেশি নোনতা জল খেলে অসুবিধা হয় না। নোনতা প্রেসার বেশি বেড়ে যায়। বেশি নোনতা জল খাওয়া ভালো শরীরে, তুমি খেয়ে দেখবে, তাহলে আমায় দেখে তারপর বলবে, নাহলে পরের দিন আমি যখন পড়াতে যাবো তুমি এক বোতল খালি নুন দেওয়া জল গুলে নিয়ে আসো। তুমি জানো যে সমুদ্রের জলের মধ্যে কতটা নুনের পরিমাণ থাকে? অনেক হাই থাকে। তুমি নর্মাল মানে সেই জলটা তুমি মুখে দিতে পারো। কখনো সমুদ্রে যাওনি নাকি ঘুরতে ঘুরতে? ও স্যার, না আমি স্যার, যখন আমি আমারও যখন বোঝাতে দীঘা যাওয়া বেড়াতে হয়নি। যাবো, এক বোতল সমুদ্রের জল আমি ওদের খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, তবেও বুঝবে পিয়াসা। তো হ্যাঁ, তবেই পিয়াসা তখন বুঝবে। দেখবে যে ক্ষতি হয় কি ক্ষতি হয় না। ক্ষতির থেকে বড় বড় তবে বুঝে যাবে কোনটা হার্ড না। তাহলে নর্মাল জলে নুন মেশালে তাহলে সেটা হার্ড ওয়াটার হয়ে যায়, তাই তো? একদম একদম। ঠিক আছে। পিয়াসা ভালো প্রশ্ন করে, তাই তো পিয়াসা? কি স্যার? বলছি পিয়াসা ভালো প্রশ্ন করে। না স্যার। প্রশ্ন করাটা তো উচিত। একটা পিয়াসা একটা ভালো এক্সাম্পল দেবো, তুমি নিজেকে দিয়ে দিতে হবে না। একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে শোনো। দিন। একটা তুমি রুই মাছকে না ওই নুন জলের মধ্যে ছেড়ে দেবে, গাদা গাদা নুন দিয়ে একটু জলে, ঠিক আছে, কি হয় দেখবে।
আচ্ছা তাহলে ওর হয়ে যাবে এক্সপেরিমেন্টটা করে তাহলে ওকে বলতে বলবেন। হ্যাঁ তুই করে দেখবি পিয়াসা, করে আমাকে বলবি কি হয়। তুই নিজের ওপর কেন করবি, তুই তো ঠিক নিজেও আছে মরে যেতে স্যার। পারিস। একটা মাছকে এক্সপেরিমেন্ট করে দেখবি, ঠিক আছে কি হয়। যারা সাধু জলের মাছ মেনলি, স্যার রুই মাছ তোরা এবার যদি আমি একটা তুই তুই পিঁপড়েকে ছেড়ে দিই তাহলে হবে? তুই তুই এবার তিমি মাছ, হ্যাঁ তুই পিঁপড়েও ছাড়তে পারিস। এবার পিঁপড়ে যদি সেই ছুপা রুস্তম হয়, ও দেখবি ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তুই তারপর বলবি পিঁপড়ে বেঁচে গেছে। আজকে রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে, কি করা যাবে। আর ছেলে পিলেরা প্রশ্নই এমন করছে, হচ্ছে আর কি করা যাবে, কি বলিস ভাই? স্যার সবসময় পড়লে কি আর ভালো হ্যাঁ লাগে? দাদা ডেমন ফায়ার। আগে ডিসক্লেমার দিয়ে দিতে হবে। আগে ডিসক্লেমার দিই তো, যে রেকর্ড রেকর্ড হচ্ছে বললাম তো। ঠিক আছে, তোরাই তো শুনবি আবার কি পরে। এটা ক্লার্কস প্রসেস বলে। তাহলে ভাই এইগুলোর কোন কোন সল্ট দ্রবীভূত থাকবে, এগুলোর ভাই যে যে সল্ট গুলো লিখেছি এগুলোর কোন ফরমেশনটা দ্রবীভূত থাকবে যদি বাইকার্বনেট দ্রবীভূত থাকে। হ্যাঁ কি বললাম, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এফির বাইকার্বনেট সল্ট দ্রবীভূত থাকতে হবে। যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ফেরাস বাইকার্বনেট। কি বললাম ভাই, বোঝা গেছে তো সবাই? আর হার্ড ওয়াটার বা পার্মানেন্ট বা নন কার্বনেট ওয়াটার, তার মানে কি হবে, ওইগুলোরই এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এফিরই কোনগুলো দ্রবীভূত থাকতে হবে, ক্লোরাইড আর সালফেট, তাই তো রে? হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার, পার্মানেন্ট। হ্যাঁ পার্মানেন্টের জন্য। এটা ভালো করে লিখে দিচ্ছি যাতে তোদেরকে বেশি খাটাখাটি না করতে। এ মানে ইনঅর্গানিকের পার্ট একটু লিখতে হয় বেশি, হ্যাঁ পরীক্ষার হলেও বেশি লিখতে হবে। যে একটু মুখস্থ ক্ষমতা আছে সেই সব চ্যাপ্টার হুড়ুর বের করে দেবে, ইজি চ্যাপ্টার এগুলো সব, ঠিক আছে। ওয়াটার, ফুয়েল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই সমস্ত। স্যার আমার ভয় লাগে যে পরীক্ষায় পাস করতে পারবো কিনা। বিবেক, বিবেক বলছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভয় লাগার কিছু নেই, প্রথম প্রথম সবারই ভয় করে। আরে পাস করা নিয়ে ভয় পাবি না, কি করে বেশি নম্বর পাবি সেটা ভাব। কেন কি স্যার, পাস আমি এমনি 11 করবি। 12 করিনি না, তো কি 10th এর পর আমি আইটিআই করেছি। তা তুই আইটিআই করেছিস তো, মানে তো এদের থেকে আরে ভালো স্যার নলেজ আছে যারা আর্টসে পড়েছে। আইটিআইটা ইজি ছিল আমরা তো স্যার, 10 অনেক পরে ইজি ছিল, ডাইরেক্ট চলে এসেছি। এমসিকিউ ছিল। আরে ভাই সেটা ঠিক আছে, আইটিআই করা মানে বেসিক্যালি ভাবি যে তাদের নলেজটা যারা আর্টসে পড়েছে তাদের থেকে তো বেশি আছে। হ্যাঁ স্যার। স্যার আমাদের আর থেকে তো যারা ওদের 11 নলেজ 12 পড়ে বেশি তাদের থেকে আছে। আরো বেশি আছে। তাহলে যারা আর কি নর্মাল আর্টসে পড়েছে ব্যাকগ্রাউন্ড, তাদের থেকে ভালো আছে আইটি। আমার অনেক বন্ধুরা আছে যারা আইটিআই করেছে, তাদের নলেজ ভালো, তোর তো চাপ নেই বিবেক। ডিসঅ্যাডভান্টেজেস অফ হার্ড স্যার একটু ওয়াটার, নিচে নাও বাবা। নিচে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজেস অফ হার্ড ওয়াটার একটু দেখে নিবি ভাই, ডিসঅ্যাডভান্টেজ কি কি হয়ে থাকে ভাই। প্রথম ওই ডিসঅ্যাডভান্টেজ, তো লন্ড্রিতে ইউজ করা যায় না। হ্যাঁ মানে লেদার ডি নট ফর্ম লেদার ইন উইথ সোপ, তাই তো ফার্স্ট। তারপর তুই খেতে পারবি না, ঠিক আছে। ডু নট ইউ ডোন্ট উইল বি টু মেক ফুড, ঠিক আছে। তুই রান্নার কাজে ইউজ করতে পারবি না, পিয়াসা হয়তো পারতে পারে, ঠিক আছে। তারপর তুই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও ইউজ করতে পারবি না, এখানে ওষুধ টষুধ তৈরি হয় আর কি। বোঝাতে পেরেছি? এই বোঝার ভাই সত্যি কথা বলতে কি, ওয়াটার হচ্ছে ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার। ওয়াটার, ফুয়েল আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই সব চ্যাপ্টার ইজিলি হয়ে যাবে, হ্যাঁ। কেউ কোনো রকম প্রেশার নিবি না, আমি আগে থেকে বলে রাখছি। হ্যাঁ স্যার। ইজিলি হবে, ইজিলি বিবেক, এই নিয়ে একদম চাপ নিবি না। আমি যা যা বলে দেবো সেগুলো পড়বি, আর সাজেশন দিয়ে দেবো, মুখস্থ করে নিবি, তাহলেই কাজ হয়ে যাবে।
কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা বুঝতে হবে, যেটা বহুদিন ধরে এদের পড়ানোর আমি চেষ্টা করেছিলাম, অনেকবার রিভিশন হয়েছে। একটা ওয়ান শট ক্লাস রাখবো একদিন ভাই, সত্যি কথা বলতে কি ওয়ান শট ক্লাস রাখলে বেশি ছেলেপিলেরা থাকতে চায় না, ঠিক আছে বিবেক? আর যেদিন একটা ফিজিক্সের ওয়ান শট হ্যাঁ ক্লাস রেখেছিলাম 1 ঘন্টা 41 মিনিটের ক্লাস, তো ম্যাক্সিমাম ছেলেরাই ভাই বেরিয়ে চলে গেছিল। কিছু ছেলে সাত্তকী নাকি একজন কল্যাণী ব্যাচ থেকে ছিল, ও শুধু একমাত্র ছিল। স্যার আমি ছিলাম। হ্যাঁ ও ছিল, ওই যে বলছে স্যার আমিও তো ছিলাম। ও ছিল, মানে স্যার যাদের আমি ছিলাম। হ্যাঁ, আমি স্যার ছিলাম। আমিও ছিলাম। অনেকেই ছিল যাই হোক, যারা আমার খুবই মানে কি বলবো ওয়ান অফ দ্য গুড স্টুডেন্টস, তারা পুরো ক্লাস অ্যাটেন্ড করেছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে ছিল না। তা আমি যদি ওয়ান শট রাখি, আমাকে কথা দিতে হবে যে আমি থাকবো, তাহলে আমি ওয়ান শট রাখবো, আদারওয়াইজ রাখবো। চয়েস ইজ ইয়োর্স। দাদা আমি ছিলাম না তো। আমি আছি। উদ্দীপনও ছিল, উদ্দীপন তো পুরো ক্লাসেই থাকে। উদ্দীপনের কথা আর কি বলবো, ও ভাই পুরো স্যার ক্লাস আমি প্রথম ছিলাম থেকে নেই। শেষ। হ্যাঁ তুইও তো ছিলিস, আমি সবার নাম বলতে পারছি না, কিন্তু কিছু কিছু ছেলে ছিল, ম্যাক্সিমাম ছেলে কিন্তু লেফট করেছিল। করেছিল কি না উদ্দীপন? শুরু করেছিলাম ও 40 দাদা আমি ছিলাম নাকি? তুই ছিলি তো নাকি? শুরু করেছিল 50 জনের, ছিল লাস্টে 15 জন। 15 জন, এটাই ব্যাপার। ও দাদা আমি ছিলাম নাকি? লাস্টের দিকে স্যার সবাই বেরিয়ে গেছিল তুই তো ছিলি বেশিরভাগ। আমি ছিলাম নাকি? ছিল না, ওর জন্য বেশিরভাগই বেরিয়ে গেছিল। উদ্দীপন ছিল রে ভাই। হ্যাঁ আমি ছিলাম না দাদা। ছিলি। হ্যাঁ উদ্দীপন ছিল শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি পড়াচ্ছি মানে উদ্দীপন থাকবে, এটা হচ্ছে একটা কমন ব্যাপার, যদি কোনো সমস্যা না থাকে ওর। নর্মালি প্রিভেনশন অফ লেদারিং উইথ সব লিখিয়ে দিই নাকি? তাহলে আমি বললাম যে এক্সেস হার্ড ওয়াটার হলে কি হবে? এক্সেস হার্ড ওয়াটার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট দেয়, তাই তো, এফেক্ট করে আর কি, মানে তুই খাবার হজম করতে পারবি। যারা ছিল তাদেরকে আমার তরফ থেকে মানে অসংখ্য ভালোবাসা, যারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিল। তাও পুরো চ্যাপ্টারটা আমি শেষ করতে পারিনি ভাই, সার্কুলার মোশনের আগে পর্যন্তই করতে পেরেছি। স্যার 12টা অব্দি আশা করেছিলাম। হ্যাঁ তাও তো পুরোটাই করাতে পারিনি। রাতে করার মজাই আলাদা। হ্যাঁ আমি তো আরো ক্লাসটা টানতে পারতাম, কিন্তু টানা গেল না আর কি, মানে বাকি ছেলেপিলেদের রেসপন্স আমি যদি পেতাম তাহলে কিন্তু পুরোটাই শেষ করে দিতাম। পরের দিন থেকে যদি ওয়ান শট রাখি, আশা করছি সবাই অ্যাটেন্ড করবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ একদম। তোদের জন্য দেখ ভাই, মাথার ক্যাপাসিটি বাড়াতে হবে, কি বলছি, মাথার ক্যাপাসিটি বাড়াতে হবে তোদেরকে আস্তে আস্তে। এবার মাথার ক্যাপাসিটি কিভাবে বাড়ে সেটাও একটা রুলস আছে। ধর তোর সেই জিনিসটা প্র্যাকটিস ভালো লাগে না করতে, সেইটাই জোর জবরদস্তি তোকে বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? যেটা ভালো লাগে না সেটা বারবার পড়াশোনা করতে হবে। ধর তোর কিছুতেই ভালো লাগছে না আমার ক্লাসে বেশিক্ষণ টিকে থাকতে, কিছুতেই ভালো লাগছে না, তোকে মাথাকে বোঝাতে হবে যে না আমার ভালো লাগবে। বুঝতে পারছি? দাদা আমার স্যার সব ঠিক লাগে, শুধু ড্রয়িং ক্লাসটা বিরক্ত লাগে। হ্যাঁ এবারে সবাই তোর ইলেকট্রিক্যাল স্ট্রিম, হ্যাঁ তাহলে ঠিক আছে, ড্রয়িং বেশি। স্যার সাজেশন গুলো মুখস্থ করে নিলে হয়ে যাবে। হ্যাঁ রে ভাই, ওখান থেকে ম্যাক্সিমাম পড়ে যাবে, তোর চাপ নেই রে বিবেক। হ্যাঁ স্যার। আমি আছি তো নাকি, আমি স্যার কত সবাই আছে, তোর তো চাপ কিসে? এরাও প্রথমে তোর মতো চিন্তায় থাকতো ছেলেপিলেরা, যারা এখন শান্তশিষ্ট হয়ে ক্লাস করছে, এরাও খুব টেনশন করতো যে কি হবে স্যার, পাস করতে পারবো কিনা। কিন্তু ওরা এইসব জিনিস এখন ভুলে গেছে, যে কি করে পাস করবো। ওরা ভাবে কি করে ফার্স্ট হবো বা কি করে ভালো রেজাল্ট করবো, তাই তো রে ভাই? এখন তো এটাই মনে হয়। হ্যাঁ
একটু ভালো নম্বর পাওয়ার জন্য দেখ ভাই, সবসময় মাথায় রাখবি যে তোদেরকে মা বাবা অত কষ্ট করে পড়াচ্ছে, তাদের পড়ানোর মর্যাদা তো রাখতেই হবে, তাই না? শুধু পাস করবো এরকম করলে তো হবে না, নাম্বারটাও ভালো পেতে হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। যেমন আজকে আমি কথাও বলতে পারছি না ঠিক করে, আমি তাও তোদের ক্লাস নিই, কারণ আমি জানি যে একটা ক্লাস মিস হয়ে যাবে মানে আমি আর এটাকে কভার আপ করতে পারবো না। এটার কবে কভার করবো? আমার তো দুটো ক্লাস থাকে ওই। তুই নোটস গুলো বিবেক কালেক্ট করে নিবি ছেলে পিলেদের থেকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। উদ্দীপন ওকে নোটস ফোটস দিয়ে দিবি তো, প্রথম থেকে যা ক্লাস ক্লাস করিয়েছি। ও তো তোর নালিকুই ব্যাচেরই স্টুডেন্ট। হ্যাঁ স্যার, আমাকে মেসেজ করতে বলুন, আমি দিয়ে দেবো। ওকে উদ্দীপনকে মেসেজ করবি, নালিকুর ব্যাচেই আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ও তোকে যাবতীয় যা প্রথম থেকে পড়িয়েছি সব নোটস ও তোকে দিয়ে দেবে। হার্ডনেস অফ ওয়াটার ইজ জেনারেলি এক্সপ্রেসড ইন কিসি বাই, এক্সপ্রেস করা হয় হার্ডনেস পিপিএম দিয়ে। কিসে? পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন। তার মানে কি? পার্টস পার মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে কত? 1 কোটি। হ্যাঁ, তার মানে স্যার 10। ভাই 1 কোটি না রে, 10 লাখ হয় 1 মিলিয়ন হয়, ঠিক আছে? সেটাই তো বলছিলাম স্যার। ভাই কি একটা 1 কোটি বলো না? হ্যাঁ, শিবম শিবম। তাহলে শিবম বলেছে 1 কোটি। জীবন ডুবে। শিবম ডুবে আছে। It is the part of CaCO3, calcium carbonate, or its equivalent. উদ্দীপন একবার ওই যে তোদের ইয়ের এটা পাঠিয়েছিলাম, ওই যে অ্যাটমিক ওয়েটের যে একটা পিডিএফ দিয়েছিলাম যেদিন পড়াচ্ছিলাম, ওইটাকে ওইটা হ্যাঁ সব দাদা, অনলাইন নোট গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে দাদা। এখনই শেয়ার কর। দাদা এই এই গ্রুপটাতে তো? হ্যাঁ, ওই নোট ইপিএ নোট গ্রুপটাতে, হ্যাঁ, ওতেই সবাই আছে। ঠিক আছে দাদা। হ্যাঁ, ভাই এই যে এটা হচ্ছে ppm এর ডেফিনেশন, ইজ দ্য পার্ট অফ ক্যালসিয়াম কার্বনেট অর ইটস ইকুইভ্যালেন্ট অফ আদার সল্ট প্রেজেন্ট ইন 10⁶ পার্টস অফ ওয়াটার। কি বললাম? যে ক্যালসিয়াম কার্বনেট বা অন্য কোনো ইকুইভ্যালেন্ট সল্টের 10 লক্ষ ভাগের যদি একটা পার্ট দ্রবীভূত থাকে, তবে সেটাকে আমি কি বলবো ভাই? পার্ট পার মিলিয়ন। পার্ট মানে তো একটা পার্ট, তাই তো? এবার ভাই কেউ আমাকে বল যে আমি কেন ক্যালসিয়াম কার্বনেট ইউজ করি, why we use calcium carbonate as the reference? কেন আমরা ক্যালসিয়াম কার্বনেট ইউজ করি? ওর জায়গায় তো আরো সল্ট আছে, আমি ম্যাগনেসিয়াম কার্বনেট, ফেরাস কার্বনেট যা খুশি ইউজ করতে পারি, বাট হোয়াই ইউ ইউজ ক্যালসিয়াম কার্বনেট? তুই বলতে পারবি? কারণ ক্যালসিয়াম কার্বনেটে 100 টাইপের হয় বলে ওর জন্য। 100 টাইপের কি? মানে আপনি লিখেছিলেন না যে 66 100 আছে ওর জন্য কি জন্য কি অ্যাটমিক। আছে? মলিকুলার ওয়েট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্য 100টা হিসাব করতে সুবিধা হয় ওর জন্য। হিসেবে সুবিধা, তার সাথে সাথে এটা নর্মালি নিজে ডিসলভ মানে ডিসলভ হয় না আর কি, এ নিজে আলাদা থাকে কিন্তু রিয়াকশনটাকে চালু করে। পিয়াসা আছে না বেরিয়ে গেছে? পিয়াসা আছিস না বেরিয়ে গেছিস? স্যার আছি। ও জোরে চেঁচাচ্ছে, মনে হয় আশেপাশের লোক সব উঠে পড়লো। না না স্যার, মাইকটা ঠিক টাইমে খুলতে পারেনি, সেই
তাহলে তুই হার্ড ওয়াটার কি করে তৈরি করবি পিয়াসা, আমাকে এটা বল আগে। এই রে আরে হার্ড ওয়াটার আমি তো এইমাত্র বললাম যে কি দ্রবীভূত থাকে না থাকে। স্যার আমি জানি এটা। তুই আমাকে এক্সাম্পল দিলি তখন যে আমি কথাটা তখন অতটা গুরুত্ব দিইনি, সেই জন্য আমি এড়িয়ে চলে গেলাম। তুই আমার বললি যে আমি যদি জলে নুন মিশিয়ে দিই তাহলে এটা এটা কারো না কারো ধরা উচিত ছিল। আমি তখন পড়ানোর চক্করে আর কথা বলতে সত্যি অসুবিধা হচ্ছিল, আমি কথাটা অত গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলাম। ও বলেছিল যে জলে যদি আমি, এটা ধর ওয়াটার তাই তো রে পিয়াসা, এটাই বলছিলি তো? ও বলছিল আমি জলে যদি নুন মেশাই, হ্যাঁ স্যার। ও বলেছিল জল এটা ওয়াটার, এটা যদি আমি নুন মেশাই, খাদ্য লবণ যেটাকে বলে, লবণের সংকেত কি কেউ জানিস? NaCl। NaCl, খাদ্য লবণের। তাহলে NaCl যদি আমি জলে যায় ভেঙে গিয়ে কি তৈরি হবে? Na প্লাস প্লাস Cl মাইনাস, আর আমার Cl Cl মাইনাস। আর minus. H2 আমার ভেঙে গিয়ে কি হবে? H প্লাস প্লাস OH মাইনাস, তাই তো? আরে ভাই হ্যাঁ এইটা স্যার। এইটা আলটিমেটলি NaOH এ তৈরি হয়ে যাবে যদি এর সাথে রিয়াকশন আমি করাই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি কি বলেছিলাম, যদি কোন সল্ট দ্রবীভূত থাকলে তবে হার্ড ওয়াটার হবে? বলেছিলাম যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এফির যদি ক্লোরাইড আর সালফেট সল্ট দ্রবীভূত থাকে তবে সেটা হার্ড ওয়াটার। তুই যদি খাদ্য লবণ বাড়িতে বসে বসে মেশাস, দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ হার্ড ওয়াটার। বোঝাতে পেরেছি? তুই যদি বাড়িতে বসে বসে খাদ্য লবণ হ্যাঁ মেশাস, স্যার। দিস উইল নট কনসিডার্ড অ্যাজ হার্ড ওয়াটার। You should add calcium sulfate or calcium chloride, magnesium sulfate or magnesium chloride, ferrous sulfate or ferrous chloride. Only then it will be considered as hard water. Is it clear or not? স্যার একটু বাংলায় তো বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড মেশাতে হবে, নাহলে ফেরাস ক্লোরাইড বা ফেরাস সালফেট মেশাতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট মেশাতে হবে, তবেই this will be considered as hard water, otherwise it will not. ওকে স্যার। বোঝাতে পেরেছি ভাই? সবাই ক্লিয়ার হয়েছে তো কনসেপ্ট কি বলতে চাইলাম কথাটা? ও যদি এমনি নুন মেশায় জলে, দিস উইল নট কনসিডার্ড অ্যাজ হার্ড ওয়াটার। যতক্ষণ না ও কি মেশাচ্ছে জলের মধ্যে, যতক্ষণ না ক্যালসিয়াম সালফেট মেশাচ্ছে, যতক্ষণ না ক্যালসিয়াম ক্লোরাইড মেশাচ্ছে, যতক্ষণ না ম্যাগনেসিয়াম সালফেট মেশাচ্ছে, যতক্ষণ না MgCl2 মেশাচ্ছে, যতক্ষণ না ফেরাস সালফেট মেশাচ্ছে, যতক্ষণ না ফেরাস ক্লোরাইড মেশাচ্ছে। বোঝাতে পেরেছি ভাই? হ্যাঁ পিয়াসা তোর মধ্যে কিন্তু বেশ একটা কোয়েশ্চেন করার আছে, নিজের এই স্পিরিটটাকে না খুব স্যার জাগিয়ে রাখবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। তা আননেসেসারি প্রশ্ন করবি না, যেগুলো দরকার সেগুলোই করবি। উদ্দীপন দিয়েছিস ভাই গ্রুপে? হ্যাঁ ঠিক আছে। অ্যাটমিক ওয়েট যেটা ও দিয়েছে ভাই উদ্দীপন, ওটা ওটা সবাই একবার চেক করে নিবি, হ্যাঁ? আর স্যার ওই আপনি যাকে পাঠাতে বললেন না কিছুকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো করেছিস, ঠিক আছে। হেভি ছেলে রে ভাই। ভাই দেখে নিবি বিবেক, উদ্দীপন দিয়ে দিয়েছে। তাহলে ভাই এটা কি লিখলাম যে আলটিমেটলি ব্যাপারটা কি, যদি এক্স এক্স গ্রাম দ্রবীভূত থাকে তাহলে 100 গ্রামে এক্স ভাগ মানে এক্স ইন্টু 100, বিকজ অফ দ্য মলিকুলার ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেট একটু দেখবি ওখানে কি করে মলিকুলার ওয়েট বের করে। ক্যালসিয়ামের কত ভাই? ক্যালসিয়ামের কত দেখ, ওই লিস্টটা চেক করে দেখ কত লেখা আছে ক্যালসিয়ামে। ক্যালসিয়ামে লেখা আছে
40.08 তো হ্যাঁ, 40 তার মানে ওটা 40 নিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, কার্বনের কত? কার্বনের সম্ভবত আমার 12, তাই তো? হ্যাঁ স্যার। আর অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 3, 16 3, হ্যাঁ মানে হ্যাঁ 3টে আছে, তাই তো? তাহলে এটাকে তুই যদি অ্যাড করিস 40 প্লাস 12 প্লাস 3 16 48, তার মানে আলটিমেটলি 100 হয় না, হয় না? তার মানে এটা হচ্ছে, স্যার হ্যাঁ। এটার তার মানে মলিকিউলার ওয়েট হয়ে যাচ্ছে না স্যার ওটাই হচ্ছে। একদম, এটা আমার মলিকিউলার ওয়েট 100 হয়, সেই জন্য আমরা এটাকে এক্স গ্রামে 100 মানে মানে টোটাল যদি এক্স গ্রাম দ্রবীভূত থাকে, ইটস ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে এক্স গ্রাম দ্রবীভূত আছে, আর 100 হচ্ছে ওর মলিকিউলার ওয়েট বাই যে যে স্পিসিস দ্রবীভূত আছে। ধর তুই বলছিস তোর হিসেব মতো যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়েছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাটম মলিকিউলার ওয়েটটা নিচে দিয়ে ভাগ করে দিবি, তাহলে তুই হার্ডনেস বের করতে পারবি। কি বললাম বুঝতে পেরেছিস? এই অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক ওয়েট গুলো কিভাবে আসে, তোর অ্যাটমিক নাম্বার পড়েছিলি মনে আছে? যেমন কার্বনের ছিল 6, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ, কার্বনের ছিল 6, তারপরে আমার নাইট্রোজেনের ছিল কত? 7, তারপর আমার আরো কি ছিল বলবি তো? অক্সিজেনের ছিল 8, তাই তো? এই অ্যাটমিক ওয়েট গুলো যখন হবে না, এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। কি বলে এগুলোকে? দিস আর অ্যাটমিক নাম্বার। আর যখন এটাকে অ্যাটমিক ওয়েটে কনভার্ট করবি, এগুলো সব 2 দিয়ে গুণ হয়ে যাবে। এটা 12 হয়ে যাবে, এটা 14, 6টা 12, এটা 14, এটা 16। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার অ্যাটমিক ওয়েট, তাই তো? হ্যাঁ স্যার। যখন এটাকে তুই একটা মলিকিউলের ওয়েট বের করবি, দিস ইজ নট আ অ্যাটম, দিস ইজ নট অ্যান অ্যাটম, দিস ইজ কনসিডার্ড অ্যাজ আ মলিকিউল, তাই তো? কারণ এটা একটা নেই তো ভাই, মলিকিউল কাকে বলে? অণু। অণু মানে ও একা নেই, ওর সাথে আরো কম্পাউন্ড আছে, যেমন ক্যালসিয়াম, কার্বন আছে, অক্সিজেন, 3টে কম্পাউন্ড আছে। দিস ইজ কনসিডার্ড অ্যাজ মলিকিউলার ওয়েট, তাই তো? বোঝাতে পেরেছি কেন এটাকে মলিকিউলার ওয়েট বলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ ওটা যদি অ্যাটমের ওয়েট হতো তাহলে বলতাম অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট, কিন্তু দিস ইজ দ্য ওয়েট অফ অ্যান মলিকিউল, সো দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মলিকিউলার ওয়েট। এবার যখন এটার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করবি ভাই, কি হবে? যখন এটার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করবি, তখন কি করব আমরা? কোনো কিছুর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করলে স্যার শুধু হাফ করে দিবি। হ্যাঁ বল, বল রে। স্যার বিবেক বলছে আমি বাংলা বুঝতে পারছি না, ওর দিকে ছিল। এই রে, ও তো তাহলে আমাকে ইংলিশে বলতে হবে নাকি? তাহলে ওইখানে তো অনেক ছেলেরা ইংলিশে বুঝবে না, আবার হিন্দিতেও বুঝবে না। স্যার বেশিরভাগ ইংলিশ না, কিন্তু মানে ইংলিশ টার্মসটা একটু ইউজ করলে ভালো হবে স্যার, কেন কি আমি নন বেঙ্গলি। ঠিক আছে, আমি ইংলিশটা ইউজ তো করছি, ঠিক আছে, অসুবিধা হবে না। হ্যাঁ স্যার। দেখ ভাই, equivalent weight, what is equivalent weight? Basically the half weight of the molecular mass is considered as the equivalent weight. তার মানে তুই যদি molecular weight 100 বের করে থাকিস, তাহলে equivalent weight কত হবে? 50 হবে, তাই তো রে ভাই? সেই জন্যই আমরা লিখেছি x into 50 by its equivalent weight। বোঝাতে পেরেছি না পারিনি? আশা করছি হ্যাঁ স্যার। বুঝেছিস। হ্যাঁ, তাহলে why we consider calcium carbonate, যদি কোয়েশ্চেনটা করে যে আমরা ক্যালসিয়াম কার্বনেট কি কেন ইকুইভ্যালেন্ট হিসেবে নিই, তাহলে সেটার আনসার হয়ে যাবে বিবেক, এমনি বোঝা যাচ্ছে তো সবকিছু ক্লাসে? হ্যাঁ স্যার। তোর অসুবিধা হবে না রে বিবেক, চাপ নেই কোনো। এই ফার্স্ট চ্যাপ্টারটা করিনি না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। কোনো তো চাপই তাও নেই ভাই, আমি বলেছি না একদিন ওয়ান শট ক্লাস নিয়ে পুরো চ্যাপ্টার রিভিশন করে দেবো। হ্যাঁ স্যার, ঠিক আছে, ভালো।
একটু সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন পড়াবোই। কিছু মানে চেষ্টা করবো যে পরীক্ষার আগে তোদের একবার ফুল একটা ক্লাস রেখে দিতে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কোন কলেজে পড়িস ভাই তুই? স্যার সুপ্রিমতে। সুপ্রিম কলেজ, তাই তো? মানকুণ্ড। হ্যাঁ। হুম। তাহলে ভালো করে উত্তরটা লিখবি যে এর ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত হবে। ক্যালসিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট হচ্ছে 100। স্যার ড্রয়িং এরও ক্লাস হয় নাকি স্যার? হ্যাঁ হয়তো, ড্রয়িং ক্লাস হয় তো উদ্দীপক? হ্যাঁ স্যার, তন্ময়। তন্ময়দা নেয়, হ্যাঁ তন্ময়দা ড্রয়িং ক্লাস স্যার নেয়। বলছিলাম ড্রয়িং এর আলাদা করলে কি পরীক্ষা হবে নাকি? হবে বলেই তো শেখাচ্ছি। হ্যাঁ। এই হচ্ছে দুটো আনসার ভাই, ঠিক আছে? দেখে নিবি, দেখে পড়ে নিবি। ইনসলিউবল সাবস্টেন্স মানে সলিউবল হয় না সহজে, তবে যদি ক্যালকুলেট করতে পারবি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার হয়েছে সবাই? ইউনিটস অফ হার্ডনেস, তাহলে একটা ইউনিট তো আমি অলরেডি পেয়ে গেছি, যেটাকে কি বলেছিলাম ভাই? পিপিএম, তাই তো? আর একটা ইউনিট আছে হার্ডনেসের, যেটাকে বলে এমজি পার লিটার। 1 ppm আর 1 mg per liter। mg per liter ডেফিনেশন কি? নাম্বার অফ mg of calcium carbonate equivalent hardness present in 1 liter of water। কি বলছে? নাম্বার অফ mg of, সবেতেই ভাই ক্যালসিয়াম কার্বনেট থাকবে, ঠিক আছে? ঠিক আছে, ও স্যার দেখতে বলে না, আরেকবার দেখাবেন? দাঁড়া। দেখ, তার মানে কত মিলিগ্রাম দ্রবীভূত থাকে। পিপিএমটা তো পার্টস পার মিলিয়ন বলে, পিপিএম হচ্ছে কত পার্ট দ্রবীভূত থাকে। তুই জানিস না যে ওটা কি ভ্যালু আছে? তাহলে মলিকুলার ওয়েট দিয়ে ক্যালকুলেট করা হবে, তাই তো? কি ভাই এত সায়ন আদক কে আছে ভাই? সায়ন আদক ক্লাসে আছিস? সায়ন আদক ক্লাসে আছিস? হ্যাঁ হ্যাঁ, স্যার, আছি। তুই এসএমএস করছিস ভাই, ক্লাসের মাঝখানে এসএমএস করবি না, আমি রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে? ভাই কি করে দেখবো ভাই, এদিকে ক্লাস মানে পড়াবো না, আমি হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করে দিব। ক্লাস করানো হয়ে যাবে, তুই যা কোয়ারিজ আছে জিজ্ঞেস করবি, তাই তো নাকি? এ ভাই ব্যাপারটা আবার শোন, দ্য রিলেশন বিটুইন পিপিএম অ্যান্ড এমজি পার লিটার। পিপিএম মানে কত পার্ট দ্রবীভূত আছে, আর এমজি পার লিটার মানে হচ্ছে প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে। বোঝাতে পেরেছি? যদি 1 লিটার তুই কিছু জল ফল নিস, তার মধ্যে কত মিলিগ্রাম সাবস্টেন্স দ্রবীভূত আছে, ক্যালসিয়াম ক্লোরাইড বল বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বল, সেটাকে আমি বলবো এমজি পার লিটার। আর কত পার্ট দ্রবীভূত আছে,
এক 10⁶ পার্টে কতটা দ্রবীভূত আছে সেটাকে বলি ppm, আর 1 লিটার জলের মধ্যে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে সেটাকে আমি কি বলি mg/লিটার। ডিফারেন্স বুঝতে পেরেছিস? তোকে এখানে বলেছে রিলেশন বিটুইন ppm এন্ড mg/লিটার। mg দুটোই আমার হার্ডনেসের ইউনিট, এই দুটোর মধ্যে রিলেশন তোকে মেড আপ করতে বলেছে, তাই তো নাকি ভাই লোক? তাহলে 1 mg/লিটার, 1 mg/লিটার মানে হচ্ছে 1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট in 1 liter of water। এটা ডেফিনিশন আর কি। তাহলে আমরা জানি যে 1 লিটার অফ ওয়াটার মানে কি, 1 লিটার অফ ওয়াটার তার মানে হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই তো? ইকুয়ালস টু হচ্ছে 1000 গ্রাম অফ ওয়াটার। 1000 গ্রাম মানে কত মিলিগ্রাম রে? 1000 ইন্টু 1000, এত মিলিগ্রাম অফ ওয়াটার। এটা মানে কি, একের গায়ে 6টা শূন্য মানে কি 10⁶, তাই তো? তাহলে 1 লিটার অফ ওয়াটার মানে 10⁶ মিলিগ্রাম অফ ওয়াটার। এটা আমি লিখতে পারি তো? পারি তো রে ভাই? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ আমি তোদেরকে বারবার এই কারণেই জিজ্ঞাসা করি যাতে অনলাইন ক্লাসটা বোরিং না হয়, বুঝতে পারলি ভাই? আমি তো দেখতে পাই না অনলাইন হ্যাঁ ক্লাসে যে তোরা শুয়ে আছিস না বসে আছিস না বাইক চালাচ্ছিস। আমার কিছু কিছু স্টুডেন্ট থাকে আবার বাইক চালাতে চালাতে ক্লাস করে, ওটা আবার কিরকম ক্লাস ভাই? ওটা কি রকম ক্লাস? বাইক চালাতে চালাতে ক্লাস? তাহলে ভাই 1 না, ওটা প্রো ওটা প্রো। ওটা আমি জিজ্ঞেস করছি যে ভাই বাইক চালাতে চালাতে ক্লাস হয় নাকি? বলছে স্যার কি লিখছেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমি যে শুনছি এতেই কাজ হচ্ছে। আমি বলছি, সেই তো, কিন্তু ও উত্তর দেয় ভালো। আমি এটাই ভাবছিলাম যে ও কিভাবে উত্তর দিচ্ছে। কিছু কিছু এদের এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকে, ওই রকম জিনিস কেউ করবি না কোনোদিন। ক্লাস করবি যখন শান্তশিষ্ট ভাবে ক্লাস করবি, আর যদি কারো কোনো তাড়াহুড়ো থাকে, কোথাও যাওয়ার থাকে, বাইক চালানোর ব্যাপার থাকে, ওই কানে হেডফোন দিয়ে ক্লাস করতে করতে বাইক চালাবো, এইসব যেন না হয়, ঠিক আছে? 1 mg/লিটার মানে কি 1 mg অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট ইন 10⁶ মিলিগ্রাম অফ ওয়াটার। মানে কি ভাই? বলছে এই 1 mg দ্রবীভূত আছে কত জলের মধ্যে? 10⁶ mg। মানে কি 1 মিলিয়ন mg জলের মধ্যে কত দ্রবীভূত আছে রে ভাই? 1 মিলিগ্রাম। তার মানে কি 10⁶ mg অফ ওয়াটারের মধ্যে 1 mg অফ ইকুইভ্যালেন্ট কি দ্রবীভূত আছে? ক্যালসিয়াম কার্বনেট। তোকে আগেই বের করা শিখিয়েছি কিভাবে বের করতে হয়, x ইন্টু 100 বাই ইটস মলিকুলার ওয়েট। তাহলে 1 পার্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট পার 10⁶ পার্টস অফ ওয়াটার। তাহলে আমাকে বের করতে হয় কি ppm মানে কি রে? ppm মানে হচ্ছে প্রতি, মানে একটা পার্ট ক্যালসিয়াম কার্বনেটের 10⁶ এ দ্রবীভূত থাকলে সেটা কি আমরা ppm বলি তো? তার মানে নর্মালি আমি 1 mg/লিটার ইকুয়ালস টু 1 ppm এটা লিখতে পারবো কি পারবো না? দেখ একটা জিনিস তুই ভেবে, যখন আমি 1 লিটার অফ ওয়াটার এইটা ইকুয়ালস টু বের করে ফেলেছিলাম 10⁶ mg অফ ওয়াটার, এইখানেই তুই দেখতে পেয়ে গেছিলি যে 1 mg/লিটার ইকুয়ালস টু 1 ppm। দেখতে পেয়েছিলি কি পাসনি? হ্যাঁ স্যার পেয়েছিলাম। খালি এইখানে আর এইখানে লেখাটা শুধু এক্সট্রা কিছু লেখা আর কি, ঠিক আছে? আর কিছু না ভাই, শুধু 1 mg/লিটার কি আর 1 ppm কি সেটা আমি এক্সট্রা করে লিখিয়ে দিয়েছি। আর ভাই এখানে একটা লাইনও সেরকম কিছু ছিল না এক্সট্রা লেখা। তুই যখন এখানে দেখতে পেয়ে গেছিস যে 1 লিটার ওয়াটার মানে হচ্ছে 10⁶, আরে ভাই 10⁶ এ বের করা মানেই তো তুই ppm বের করছিস। বিবেক বুঝতে পেরেছিস ভাই? যারা সব আছিস বুঝতে পেরেছিস? বল জিনিসটা কি বলতে চাইলাম। স্যার আরেকবার বলুন ওখানটায়। স্যার আরেকবার বলুন না।
1 লিটার অফ ওয়াটার হচ্ছে 1000 সিসি। 1000 সিসি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম মানে 1000 ইন্টু 1000 মিলিগ্রাম। তাহলে আলটিমেটলি আসছে 10⁶। তাহলে ভাই 10⁶ মিলিগ্রাম আসা মানেই তো 1 ppm, কারণ আমরা হিসেব করি 10⁶ এই তো। ppm হিসেব কিসে হয় রে? 10⁶ হিসেব হয়। হ্যাঁ স্যার। তাই হচ্ছে 1 mg per লিটার মানে কি 1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট 10⁶ মিলিগ্রাম অফ ওয়াটারে দ্রবীভূত আছে। এটা মানেই তো 1 ppm। 1 মিলিগ্রাম যদি 10⁶ mg তে দ্রবীভূত থাকে, আরে তোর মেন টার্গেট হবে 1 লিটার মানে কত? সবাই জানে পৃথিবীর যে 1 লিটার মানেই হচ্ছে 10⁶ mg। তাহলে সেইখান থেকেই তো তুই বলতে পারবি যে এটাই হচ্ছে 1 ppm। মানে 1 মিলিগ্রাম পার লিটার আর 1 ppm দুটো ইকুয়াল। বুঝতে পেরেছিস? বুঝতে পারিস না এখন? 1 মিলিগ্রাম পার লিটার মানেই 1 ppm রে। একটু বাড়িতে দেখে নিবি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এটা কেন হ্যাঁ বুঝতে স্যার পারছে না বুঝি। ভাই? একটু একবার দেখে নিবি, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। একবার দেখে নিবি রে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যাঁ, একটা তোদের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, নর্মাল হার্ডনেস ক্যালকুলেশন করা, তো দেখে নে। যদি আমি মলিকুলার ওয়েট অফ MgSO4, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফেটের মলিকুলার ওয়েট কত হয় করে দেখবি। আর মলিকুলার ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেটের তো আমরা জানি যে 100 হয়। তাহলে মলিকুলার ওয়েট অফ MgSO4 এর কত হবে? MgSO4 বের করে একটু বল কত হয়। কত হয়, কত হয় সেটা করে বল রে, কত হচ্ছে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ MgSO4 যেটা হবে সেটা হাফ হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে ভাই? 100/2 50। MgSO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত এসছে মলিকুলার ওয়েট? ওই লিস্টটা খুলবি, দেখবি এমজির কত স্যার 120 এসছে। 120 এসছে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে আমার? 120/2, তাই তো রে? হ্যাঁ, 60 হবে। 60। 60। হ্যাঁ, 60 হবে, তাই তো ভাই। এইগুলোকে ইকুইভ্যালেন্ট বলে, নট ইকুয়াল। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওর সমতুল্য। ঠিক আছে, সমতুল্য আর ইকুয়াল দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো মানে এর সমতুল্য, মানে ধর কোনো কারণে কোনোদিন তো, স্যার বলছি যে 120.33 বেরিয়েছে হ্যাঁ ঠিক স্যার, আছে, ওটাকে রাউন্ড অফ শুধুমাত্র করতে, 120টা নিলেই হবে তো? একদম 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 এগুলোকে রাউন্ড অফ করে নেওয়া হয়। ঠিক আছে, রাউন্ড অফ, রাউন্ডিং অফ জানো তো ম্যাথমেটিক্স? রাউন্ডিং অফ করা হয়। হ্যাঁ স্যার। ওটা যদি 8 হতো, ধরো ধরো তোমার কথা মতো এরকম 120.87 এরকম এসছে, তাহলে কত নিতে? 120.8। 120 নিতাম, মানে 8টাকে 9 হয়ে যেত, মানে যদি আমি ওটা ইয়েতে করতাম। যদি এরকম আসতো 120.87, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু 120 হতো না 121 হতো? 121 হতো। তাহলে যেটা জানো সেটাই তো নেবে নাকি? কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তারা চোখে দেখে বিশ্বাস করে কত ভ্যালু নিতে হবে। আরে 5 বা 5-এর বেশি হলে রাউন্ড অফ করে দেওয়া হয়, জানে তো সবাই নাকি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। সেটাই বলছি। বাকি ছেলেপিলেরা জানিস তো যে দশমিকের পর যদি 5 বা 5-এর বেশি হয় রাউন্ড অফ করা হয়। ধরো এরকম আছে 120.75, এটাকে নেওয়া হয় 120.8। 120.8 ইজ নিয়ারলি ইকুয়ালস টু 121, তাই কি না? সেই জন্য সো উই ডট টেকিং দিস অ্যাজ হ্যাঁ 120। তাহলে 120 আর 121-এর মধ্যে কোনটা সুইটেবল হবে?
আরে 1 to 1 120.8 মানে কি ভাই? এটা বেশি 120-র দিকে না বেশি 121-এর দিকে? 121-এর দিকে তো? 121-এর দিকে। So that is why we are taking a 121, not 120. If anyone has any confusion regarding this, kindly say. বলে ফেল। এবারও কোনো সন্দেহ থাকলে ক্লাস প্রায় শেষের দিকে। রাউন্ডিং অফ একবার দেখে নিবি। যদি কারো সন্দেহ থাকে ইউটিউবে সার্চ মারবি রাউন্ডিং অফ, কি করে রাউন্ড অফ করে দেখিয়ে দেবে। ইকুইভ্যালেন্ট আর ইকুয়াল দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। যদি বলি যে উদ্দীপন যে পড়াশোনা করে তার সমতুল্য পড়াশোনা বিবেক করে, তার মানে কি ওরা সমান নয় কিন্তু সমতুল্য। সমান কেন নয়? কারণ ওর নাম উদ্দীপন, ওর নাম বিবেক। ওর বাড়ি হরিপাল, ওর বাড়ি অন্য কোথাও। ও অন্য কলেজে পড়ে, ও অন্য কলেজে পড়ে। দে আর নট ইকুয়াল বাট দে আর ইকুইভ্যালেন্ট বিকজ দে আর ইকুইভ্যালেন্ট ইন দ্য ক্লাস অফ দেয়ার মেমোরি। কি বললাম বোঝা গেছে? তারা মেমোরির দিক থেকে ইকুইভ্যালেন্ট। যে ও যে লেভেলের পড়াশোনা করে ও সেই লেভেলেরই করে। দে আর ইকুইভ্যালেন্ট নট ইকুয়াল। বোঝাতে পেরেছি ইকুইভ্যালেন্ট আর ইকুয়ালটা কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ক্লিয়ার করাতে পারি তো ক্লাসের মধ্যে নাকি পারি না জিনিসগুলো? হ্যাঁ স্যার, অবশ্যই। যদি বোঝো তাহলেই ভালো, যদি না বোঝো তো কি বলবো। পালি তাহলে মুশকিল। তাহলে ভাই 120 গ্রাম MgSO4 মানে 100 গ্রাম। ভাই তুই আমার একটা কথা বল দীপন, বা যে ভাই বোনেরা আছে ক্লাসে, 120 গ্রাম সমান আমি 100 গ্রাম কি করে লিখবো? এটা কি লেখা পসিবল? এইভাবে তো লেখা যায় না রে ভাই। 120 গ্রাম সমান 100 গ্রাম না দাদা, এটা কখনো হয়? কেন সমান লিখছি? কারণ দে আর না। ইকুইভ্যালেন্ট। কেন সমান লিখতে পেরেছি? বিকজ দে আর হ্যাঁ, ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট হলে তবে হবে। আমি বলছি এর যে সমতুল্য ওজন, এরও সমতুল্য ওজন তাই, সেই জন্য আমি সমান লিখতে পেরেছি। সেই জন্য আগে আমি কথাটা বুঝিয়ে দিলাম ইকুইভ্যালেন্ট ইজ নট ইকুয়াল। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট আর সমতুল্য আর সমান দুটোর মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্স আছে, কিন্তু আমরা সমান লিখি ঠিকই কিন্তু স্লাইটলি ডিফারেন্ট আছে। ঠিক আছে? বোঝাতে পেরেছি না পারিনি? এবার ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা সবাই? তাহলে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট মানে স্যার। কত হবে? এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এক্স 100 ইন্টু এক্স বাই 120। তাহলে ভাই সিমিলারলি আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে করি, এগুলোকে মলিকুলার ওয়েট দিয়ে করলাম তো, যদি এটাকে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে করি কি লিখবো ভাই বল? 60 গ্রাম MgSO4 ইকুয়ালস টু লিখতে পারবো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে x গ্রাম MgSO4 ইকুয়ালস টু কি হবে? 50 ইন্টু এক্স বাই 60। বল ভাই কারো কোনো সন্দেহ আছে কি? যখন এই অঙ্কগুলো দেয় তখন তোকে এইটা দিয়ে দেবে। যদি বলে যে 10 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে এরা হার্ডনেস কত? তাহলে কি ভাই এখানে এক্স এর জায়গায় 10 বসিয়ে দিবি, অঙ্কটা হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? আর এইটা যে MgSO4 আমি করে দিলাম 60 বা MgSO4 এখানে 120 করে দিয়েছি, এইটা কিছু একটা দিয়ে দেবে যেটা তোদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। এইগুলোই অঙ্ক। বোঝাতে পেরেছি ভাই কিরকম স্টাইলের অঙ্ক করে? হ্যাঁ কোনো চাপের কিছু ব্যাপার নেই। ইনঅর্গানিক আজকে এই পর্যন্তই থাক, ইতি করে দিয়ে পরের দিন বাকিটা দেখা যাবে। তাহলে ভাই আমি পড়িয়েছি হচ্ছে ওয়াটার চ্যাপ্টার ছিল, সফট অ্যান্ড হার্ড ওয়াটার, তাই তো? টাইপস অফ হার্ডনেস। তারপর কি পড়েছি? ইউনিট অফ হার্ডনেস, তাই তো? Disadvantage of hardness. হ্যাঁ একদম ঠিক। ইউনিটস অফ হার্ডনেস পড়িয়েছি। ইউনিট কি থাকে? ppm থাকে, আর একটা mg পার লিটার, তাই তো রে? mg per liter. আর একটা পড়িয়েছি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ হার্ডনেস।
টাইপস অফ হার্ডনেস, ডিসঅ্যাডভান্টেজ অফ হার্ডনেস, ঠিক আছে, এগুলো দেখে নিবি। আশা করছি আজকে টপিক যারা নতুন ক্লাসে আছিস তাদের ভালো লেগেছে। দক্ষিণেশ্বর অফলাইন। একটা সেকেন্ড, আমি রেকর্ডিংটা অফ করলাম। হ্যাঁ